লাভ লেটার পেয়েছি তো, সেটাই দেখছিলাম আর কি। রাহিতার বলতে দেরি, স্বপ্নিলের চিঠি ছিনিয়ে নিতে দেরি হলো না। চোখ মুখ শক্ত করে চিঠি হাতে নিতে নিতে সে বলে, তো আমিও একটু দেখি আমার বউকে চিঠি দেওয়ার সাহস কার হয়েছে। আনমনেই বলা স্বপ্নিলের কথায় বুক জুড়ে তোলপাড় হয় রাহিতার। বারবার কানে বাজে ওর বেখেয়ালি কথাগুলো। তবে ওর ভাবনা দীর্ঘস্থায়ী হওয়ার আগেই স্বপ্নিল চিঠি পড়ে অবাক সুরে বলে, আরে, সীমা খালামণি লিখেছে নাকি এটা? হুম। বাপরে, তার এত উন্নতি! কিভাবে হলো এসব রাহি? তুমি কিছু জানো? আমার তো মাথায় ঢুকছে না। মাথা নাড়িয়ে এক শ্বাস ফেলে স্বপ্নিলকে সব বলতে আরম্ভ করলো রাহিতা। সবকিছু শুনে অবাক হলো সে। মাথা নাড়িয়ে বলল, আমার পিছে এত কিছু হয়ে গেল আর আমিই জানলাম না। তুমি আমায় এত পরে জানালে রাহি, আগে জানালে না কেন? সরি, আপনাকে কালকেই বলতে চেয়েছিলাম, কিন্তু পরে টায়ার্ড হয়ে ভুলে গেছি। হ্যাঁ, তা তো ভুলেই যাবে। বলো যে আমায় শার্টলেস দেখে মাথা হ্যাং হয়ে গিয়েছিল তোমার। আমি কি বুঝি না নাকি? স্বপ্নিলের কথা শুনে ধাতস্থ হতে কিছুক্ষণ সময় নেয় রাহিতা। বুঝে ওঠে ঝগড়া করার জন্য কিছু বলার আগেই হাসতে হাসতে রুম থেকে চলে যায় সে। পেছনে ফেলে যায় এক লাজুক রাহিতাকে। স্বপ্নিলের কাজিনরা সব বেড়াতে যাওয়ার প্ল্যান করছে। এসবে উচ্ছ্বাসিত রাহিতা সবার সাথে ব্যস্ত কোথায় কোথায় যাবে সেসব নিয়ে আলোচনা করতে। এরই মাঝে হুট করে স্বপ্নিল আসে সেখানে। গম্ভীর মুখে জানায় ওদেরও আজকেই যেতে হবে। তার অফিসে একটা কাজ পড়ে গেছে। সে মাকেও জানিয়ে এসেছে, এখন রাহিতাকেও জানাতে এলো। কাজিন মহল এসব শুনে বেশ জোরাজোরি করে ওকে, তবুও কাজের ক্ষেত্রে স্বপ্নিল সিরিয়াস বলা চলে। তাই সে কারো কথার তোয়াক্কা না করে রাহিতাকে স্পষ্ট জানিয়ে দেয়, আমরা আজ বিকেলেই রওনা হব। দুপুরের খাবার খেয়ে রেডি থেকো। আমি জানি তোমার হয়তো মন খারাপ হবে, কিন্তু কিছু করার নেই, ইটস আর্জেন্ট। স্বপ্নিলের মুখ দেখে আর কিছু বলার সাহস পায় না রাহিতা। সে বোঝে নিশ্চয়ই কিছু ঝামেলা হয়েছে, নয়তো স্বপ্নিল এভাবে হুট করে যেতে বলতো না। তাই মন খারাপ পাশে রেখেই রাজি হয় সে। সব ভাবনা ফেলে দুপুরের খাওয়া শেষে রুমে ঢুকতেই পায়চারি করতে থাকা চিন্তিত স্বপ্নিল চোখে পড়ে ওর। রাহিতাকে আসতে দেখে স্বপ্নিল এগিয়ে এসে উত্তেজিত কণ্ঠে বলে, একটা ঝামেলা হয়ে গেছে রাহি। বাসায় পৌঁছে বিছানার এক কোণে এক মনমরা হয়ে বসে আছে রাহিতা। ওর মন খারাপের কারণ হলো রুমে ঢুকতেই স্বপ্নিল চিন্তাগ্রস্ত কণ্ঠে জানিয়েছে ওর অফিসে বড়সড় ঝামেলা হয়েছে, যার ফলে ওদের ঢাকা যেতেই হবে। তাই এখনই নিজের ব্যাগপত্র গুছিয়ে নিতে তাগিদ দিয়েছে সে রাহিতাকে। মন খারাপ করে রাহিতা ব্যাগ গোছাবে এমন সময় দিলারা বেগম এলেন ওদের রুমে। দুজনকে ডেকে বললেন, তোরা কি ব্যাগ গোছানো শুরু করেছিস? না মা, আমি মাত্রই জানালাম রাহিতাকে। এই তো গোছাবে এখনই। কেন, কিছু লাগবে তোমার? স্বপ্নিল জবাব দেয়। ওর কথায় দিলারা বেগম হাসি হাসি মুখে বলেন, আমি ভাবছিলাম আজ যাওয়ার দরকার নেই। স্বপ্নিল, তোর বোন তো জেদ ধরে বসে আছে, আজকে থাকবেই থাকবে। আর আমিও চাইছিলাম থেকে যেতে। এতদিন পর বাপের বাড়ি এসেছি, বিয়ের শেষ না হতেই চলে যাওয়াটা বিষয়টা কেমন দেখায় না? তোর কি যাওয়া খুব জরুরি? শাশুড়ির কথায় মুহূর্তে হাসির রেখা দেখা দেয় রাহিতার এতক্ষণের মেঘে ঢাকা মুখে। মনের উচ্ছ্বাস মুখে ফুটিয়ে সে নম্র স্বরে বলে, একদম ঠিক বলেছেন মা, আমিও যেতে চাইছিলাম না আজ। সবাই কত মজা করবে এখানে, আর আমরা কিনা এত জলদি ফিরে যাব। একটু থেমে আবার স্বপ্নিলের উদ্দেশ্যে বলে, শুনুন না, আজকে না গেলে হয় না, আমরা থেকে যাই না প্লিজ। আপনি কিন্তু বলেছিলেন আমায় ঘুরতে নিয়ে যাবেন। মা ও বউয়ের কথায় খানিকটা বিপাকে পড়ে স্বপ্নিল। তবু সে এখন নিরুপায়, কেননা অফিসের ঝামেলাটা এবার বেশ জটিল। তার ম্যানেজার বারবার ফোন করে বলছিল সকাল থেকে, এজন্যই এই সিদ্ধান্তটা নেওয়া। নয়তো স্বপ্নিলের নিজেরও মন চাইছিল না এত দ্রুত এখান থেকে যেতে। তাই মায়ের উদ্দেশ্য বলে, এবার কোম্পানিতে একটা বড়সড় ঝামেলা হয়ে গেছে মা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ম্যানেজার। তাই আমার কালকে অফিসে যাওয়া ভীষণ প্রয়োজন। নয়তো আমার নিজেরও ইচ্ছা ছিল না এতদিন পরে সে এত দ্রুত চলে যেতে, কিন্তু এখন আর উপায় নেই। কি করব বলো? এরপর খানিকটা সময় নিয়ে কিছু একটা ভাবে স্বপ্নিল। হঠাৎ রাহিতার উদ্দেশ্যে বলে,
এক কাজ করা যায়, আমি যেহেতু একেবারেই থাকতে পারবো না, তাই লাঞ্চ করেই ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যাব। কিন্তু মা ও সামিরার তো যাওয়া ইম্পর্ট্যান্ট নয়। ওরা যখন থাকতে চাইছে তখন থাকুক এখানে। আর তুমিও চাইলে মায়ের সাথে এখানেই থাকতে পারো। তুমি কি থাকবে? স্বপ্নিলের কথা শুনে দিলারা বেগমও সায় দিলেন। রাহিতাকে বললেন, কথাটা কিন্তু খারাপ বলেনি স্বপ্নীল। ওর যদি একান্তই যাওয়া প্রয়োজন হয় তবে ও যাক আজকে, আমরা তিনজন কয়দিন পর যাবনি। এছাড়াও বাসায় রহিমা খালা তো আছেই, স্বপ্নীলের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। শাশুড়ির কথা শুনে আর চোখে একবার স্বপ্নিলের দিকে তাকালো রাহিতা। স্বপ্নিল ওর দিকেই তাকিয়েছিল, সে চোখে খানিকটা আকুতি, যেন সে চায় না রাহিতা থেকে যাক এখানে। কথায় আছে চোখ মনের কথা বলে, সে চোখে তাকিয়েই রাহিতাও যেন ঠিক বুঝে গেল স্বপ্নিলের মনের খবর। সিদ্ধান্ত নিল সে চলে যাবে স্বপ্নিলের সাথে। কেননা এখানে থাকার ইচ্ছে থাকলেও স্বপ্নিলকে ছাড়া একা একা তার মন কিছুতেই বসতো না। তাই সে নিজেও চায় না স্বপ্নিলকে একা যেতে দিতে। সব মিলিয়ে শাশুড়ির উদ্দেশ্যে সে বলে, মা, আমি ওনার সাথে বাসায় যেতে চাইছি। আমারও ভার্সিটি শুরু হবে 2 দিন পর। চাইলেও থাকতে পারছি না। আপনি আর সাবিরা থাকুন না, কয়দিন থেকে ধীরে সুস্থে আসুন। আমি না হয় পরে আবার আসবনি। কিন্তু তুই না থাকতে চাইছিলি রাহি, হঠাৎ আবার কি হলো? এখানেই থাক আমাদের সাথে, একা একা যেয়ে কি করবি বাসায়? আরে মা, ও তো কাউকে তেমন চিনেই না এখানে, থেকেও কি করবে? রাহি যখন যেতেই চাইছে বাসায়, তখন যাক না আমার সাথে, সমস্যা কই? তুমি আর শামু কদিন মজা করো, ওকে আমি পরে নিয়ে আসবো। মায়ের কথার বিপরীতে উত্তর দেয় স্বপ্নিল। রাহিতা তো রাজি হয়েই গেল, তাহলে মা এমন করছে কেন? ভেবে পেল না সে। অদ্ভুত। এদিকে স্বপ্নিল রাহিতার কথা শুনে বাইরে থেকে স্বাভাবিক থাকলেও মনে মনে হাসলেন দিলারা বেগম। দুজনের মন বিনিময়ে যে বাকি নেই বিষয়টি বুঝতে বেগ পেতে হয় না তার অভিজ্ঞ চোখের। মুখভঙ্গি স্বাভাবিক রেখে তিনি দুজনের উদ্দেশ্যে বলেন, আচ্ছা, তোরা দুটাই যখন যেতে চাইছিস তাহলে এটাই হোক। আমরা মা মেয়েই না হয় কদিন থেকে যাই, তোরা বাসায় যা। মায়ের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বপ্নিল। কথা বলে চলে যেতে গেলেন দিলারা বেগম। হঠাৎ কি মনে করে যেন থেমে গিয়ে বললেন, এই যে বৌমা, তোমার ভরসায় ছেড়ে দিচ্ছি, কিন্তু আমার ছেলেকে, ওর খেয়াল রেখো। শাশুড়ির কথায় লজ্জা পেল রাহিতা। আর চোখে পাশে তাকিয়ে দেখে মায়ের কথা শুনে ঠোঁটে হাসি নিয়ে স্বপ্নিল তাকিয়ে আছে ঠিক তারই দিকে। মা চলে যেতেই স্বপ্নিল ভ্রু নাচিয়ে বলে, কি বললো তোমার শাশুড়ি, শুনেছো তো? মনে থাকে যেন মায়ের বৌমা। ওর কথা শুনে লজ্জার মাত্রা আরেকটু প্রবল হলো রাহিতার। খানিকটা এদিক ওদিক তাকিয়ে আর কোনো কিছু না বলেই দ্রুত পায়ে ওদের দুজনের ব্যাগ গুছাতে অন্যদিকে এগিয়ে গেল সে। লাঞ্চের পর বেরোতে হবে যে, দুজন বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। ঢাকার আকাশে তখন বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘ ডাকছে একটু পর পর। এমন সময় বাড়ির দরজা লক থাকায় চমকে গেল স্বপ্নিল। বাসায় তো রাহিমা খালাকে রেখে গিয়েছিল তারা। হঠাৎ কোথায় গেলেন তিনি না বলে? এত বছরের বিশ্বস্ত তিনি কখনোই এমন করেন না, এজন্যই বাসা রেখে গিয়েছিলেন তার ভরসায়। কপালে ভাঁজ পড়ে স্বপ্নিলের। নিজের চাবি দিয়ে গেট খুলে বাসায় ঢুকতে ঢুকতে দারোয়ানকে ডাকলো সে। রাহিতাকে ফ্রেশ হওয়ার জন্য পাঠিয়ে দিয়ে গেটে দাঁড়িয়ে দারোয়ানের সাথে কথা বলার জন্য দাঁড়ালো সে। খানিক বাদে দ্রুত পদক্ষেপে চলে এলো দারোয়ান। স্বপ্নিলকে দেখে আরেকবার সালাম দিতেই সে জিজ্ঞেস করলো রহিমা খালা কোথায় গেছেন, তাকে বলে গেছেন কিনা। স্বপ্নিলের প্রশ্নে মাথা চুলকে বোকা হেসে দারোয়ান বলল, আসলে স্যার, রহিমা খালা সন্ধ্যায় গ্রামে চলে গেছে। তার ভাই নাকি অনেক অসুস্থ, দেখতে গেছে। তার ফোনে টাকা ছিল না, আমারে কয়ে গেছে আপনাদেরকে ফোন দিয়ে জানাই দিতে। বাসার চাবিও দিয়ে গেছে, আমি ফোন দিতে ভুলে গিয়েছিলাম, মাফ করবেন। দারোয়ানের সরল স্বীকারোক্তিতে স্বপ্নিল কি বলবে ভেবে পেল না। গম্ভীর মুখে শুধু বলল, এরপর থেকে যেন এমন না হয়। অতঃপর দারোয়ানের থেকে চাবি নিয়ে বাসার ভেতরে ঢুকলো সে নিজেও। দরজা ভালোভাবেই লাগিয়ে দিয়ে উপরে চলে গেল নিজের রুমের উদ্দেশ্যে। মাত্রই ফ্রেশ হয়ে জামা পাল্টে ওয়াশরুম থেকে বেরিয়েছিল রাহিতা। আচমকা সে সময় কারেন্ট চলে যাওয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়।
ভয়ার্ত সে স্বপ্নীলকে না পেয়ে তারম স্বরে চিৎকার করে ওঠে। এর মধ্যে বিদ্যুৎ চমকে ওঠে, যেন পরিবেশকে আরেকটু ভয়ঙ্কর বানিয়ে দিচ্ছে রাহিতার চোখে। এ ধোঁয়াশা অন্ধকারে রাহিতা কোন দিক যাবে ভেবে পেল না। ওর মনে পড়ল স্বপ্নীল তো নিচে আছে, এখনো হয়তো আসেনি উপরে, আর এখান থেকে তো ওর চিৎকারও শোনার কথা না। এখন কি হবে? ভয়ে চিন্তায় জমে যায় রাহিতা। কোনো মতে অনুমান করে দ্রুত পায়ে এগিয়ে যায় রুমের দরজার দিকে। আধার হারতে কিছুটা সামনে এগোতেই নরম অথচ শক্ত কোনো কিছুর সাথে বাড়ি খায় সে। ভয়ে আবারও মৃদু স্বরে চিল্লিয়ে ওঠে রাহিতা। পর মুহূর্তে অনুভব করে দুটি হাত ওকে টেনে নিয়েছে নিজের দিকে। কিছুক্ষণের মাঝেই রাহিতা নিজেকে উপলব্ধি করে স্বপ্নীলের প্রশস্ত বুকে। প্রায় সাথে সাথেই স্বপ্নীলের আওয়াজ কানে আসে। রাহি, ভয় পেয়েছো? এটা আমি। স্বপ্নীলের কণ্ঠে যেন প্রাণ ফিরে পায় রাহিতা। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে মুখ বুজে পড়ে থাকে ওর বুকে। রাহিতার ভয় বুঝতে পেরে ওকে সামলানোর জন্য মাথায় সযত্নে হাত বুলিয়ে দেয় স্বপ্নীল। নরম সুরে বলে, এই মেয়ে, ভয় পাচ্ছ কেন এত? আমি আছি তো। জেনারেটর চালু হবে কিছুক্ষণের মধ্যে। রিল্যাক্স। আপনি কখন এসছেন? আমার চিৎকার শুনেও আওয়াজ দেননি কেন? আমি কতটা ভয় পেয়েছি আপনি জানেন? ধীরস্বরে বলে রাহিতা। এদিকে ভয় ও লজ্জায় কণ্ঠ নেতিয়ে গেছে ওর। কিছুক্ষণ সেভাবেই অতিক্রম হলো। রাহিতা ভয়ে ওকে ছাড়তেও পারছে না। আবারও প্রথম এতক্ষণ স্বপ্নীলের বুকে লেপ্টে থাকতে বেশ লজ্জা ও অস্বস্তি হচ্ছে ওর। তবে রাহিতার লজ্জা লাগলেও স্বপ্নীলকে অতটা বিচলিত হতে দেখা গেল না। সে বেশ নির্বিকার ও স্বাভাবিক। মিনিট পাঁচেক অতিক্রম হওয়ার পরেও যখন কারেন্ট এলো না, তখন দ্বিধাগ্রস্ত রাহিতা স্বপ্নীলের উদ্দেশ্যে বলল, আপনি না বললেন জেনারেটর চালু হবে কিছুক্ষণের মধ্যে, তবে এখনো লাইট চালু হচ্ছে না কেন? রাহিতার প্রশ্নে স্বপ্নীলকে হাসতে দেখা গেল। হাসির ধমকে বুকটা হালকা কেঁপে উঠল ওর। সে খানিকটা ঝুঁকে রাহিতার কানের কাছে মুখ আনলো। অতঃপর বেশ শান্ত অথচ রহস্যময় কণ্ঠে বলল, বাইরে বৃষ্টি, বাসায় আমরা দুজন একা। যদি আজ ইলেকট্রিসিটি না আসে তাহলে? স্বপ্নীলের প্রশ্নে এক শীতল স্রোত বয়ে গেল রাহিতার শিরদাঁড়ায়। বিস্মিত সে হতভম্বয় ঝট করে সরে দাঁড়ায় স্বপ্নীলের বুক থেকে। রাহিতার হঠাৎ এভাবে সরে যাওয়ায় খানিকটা অবাক হয় স্বপ্নীল। ওর অগোচরেই রাহিতার বুকে দুরু দুরু হৃৎকম্পন বাড়তে থাকে। শ্বাস প্রশ্বাস পাল্লা দিয়ে ওঠানামা করে। শুষ্ক ঢোল গিলে রাহিতা ইতস্তত কণ্ঠে বলে, এমন কিছু হবে না, এক্ষুনি লাইট এসে যাবে, আমি জানি। রাহিতার কথা বলার ধরনে হেসে ফেলে স্বপ্নীল। নিশ্চুপ কক্ষে ওর হাসির শব্দ আরেকটু লজ্জা পায় মেয়েটা। তবে অন্ধকারে একে অপরের চেহারা দেখে না যাওয়ায় কেউ কারো রিয়াকশন দেখতে পায় না। বাতাসে জানালার পর্দা সরে যায়। ক্ষিপ্ত মেঘের ঘর্ষণে বিদ্যুৎ চমকে ওঠে। সেই আলোতে এক মুহূর্তের জন্য দুজনের দৃষ্টি বিনিময় হয়। এই আবছা অন্ধকারেও দুজন অনুভব করে নিজেদের হৃদয়ে ছুটতে থাকা ভিন্ন ভিন্ন অনুভূতির জোয়ার। একজনের মনে যেখানে ভয়, লজ্জা ও উৎকণ্ঠা, সেখানে অপরজনের মনে নবপ্রেমের জোয়ার। বৃষ্টি স্নাত এ রাতে অনুভূতির সাগরে ভেসে যেতে যেন হিমশিম খাচ্ছে দুজনেই। মনের নিষিদ্ধ অনুভূতিগুলোকে নাড়া দিতেই প্রচণ্ড জোরে বজ্রপাতের শব্দ হয়। বিদ্যুতের ঝলকানিতে যেমন এক মুহূর্তের জন্য চারপাশ আলোকিত হয়ে ওঠে, ঠিক তেমনি বিকট গর্জনে ভয় পেয়ে পুনরায় স্বপ্নীলের কাছে যেতে বাধ্য হয় রাহিতা। চোখ মুখ খিচে সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে প্রিয়তমকে। রাহিতার উৎকণ্ঠা বুঝে ওকে শক্ত করে বাহু বন্ধনীতে আবদ্ধ করে রাখে স্বপ্নীল। বেশ কিছুক্ষণ সময় দেয় শান্ত হওয়ার, তবুও রাহিতার কম্পন থামছে না। ওকে অভয় দিয়ে শেষমেশ স্বপ্নীল এক অদ্ভুত কাণ্ড করে বসে। ক্রমাগত চুলে হাত বুলানোর এক ফাঁকে হঠাৎ অতি সন্তর্পণে খুব যত্নে এক গাঢ় চুমু খায় রাহিতার কপালে। প্রায় 2 মাস হতে চলল বিবাহিত জীবনের এই প্রথমবার স্বপ্নীলের উষ্ণ স্পর্শ পেয়ে এক মুহূর্তের জন্য হার্টবিট মিস করে রাহিতা। অনুভূতিতে আশার হয়ে যেন কিছুক্ষণের জন্য শ্বাস নিতেও ভুলে গেল সে। আক্ষিদ্বয় একই সাথে ভালো লাগা ও বিস্ময় বড় হলো নিমিষেই।
স্বপ্নিলের বুক থেকে মাথা তুলে উপরে তাকালো রাহিতা। না দেখেও এ অন্ধকারে সে অনুভব করলো স্বপ্নিল মাথাটা ঝুঁকিয়ে রেখেছে এবং এখনো ওর দিকেই তাকিয়ে আছে ভালো আধারির খেলায়। একে অপরের মায়ায় মহাবিষ্ট হয়ে দুজনের মধ্যিখান দূরত্ব আরো খানিকটা ঘুচবে ঠিক এমন মুহূর্তে নিষ্ঠুরের মতো ব্যাঘাত ঘটালো ইলেকট্রিসিটি। লাইটের তেজ আলোয় কয়েক পল চোখ বন্ধ করে রাখলো দুজনে। পুনরায় চোখ খুলতেই যেন মস্তিষ্ক অবশেষে সজাগ হয়ে উঠল। এতক্ষণ যেটা দখল করেছিল আবেগ, সেই রেশ নিমিষেই কেটে গেল। অতঃপর মুহূর্তে একে অপরের থেকে ছিটকে সরে দাঁড়ালো দুজনে। লজ্জা ও অস্বস্তিতে ইতস্তত করতে লাগলো দুজনেই। বরাবর সব বিষয়ে মজা করার স্বপ্নিল যেন এবার খানিকটা দমে গেল। কিছুক্ষণ ভেবেচিন্তেও বলার মতো শব্দ খুঁজতে সক্ষম হলো না। নিজের কর্মকাণ্ডে সে নিজেই অবাক। যদিও একদিনে সে নিজেও বুঝেছে যে সে ধীরে ধীরে রাহিতার প্রতি বেশ ভালোই দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তাই বলে হুট করে এভাবে নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর ব্যাপারটা সচরাচর ওর সাথে ঘটে না। তবে রাহিতার সংস্পর্শে আসলে যেন সবকিছুই এলোমেলো হয়ে যায়। অতি কষ্টে পাথর হয়ে যাওয়া মনটাতেও যেন রং বেরঙের ফুল ফোটে। পুনরায় ভালোবাসার ভেলায় চড়তে মন সানন্দে রাজি হয়। অপরদিকে মস্তিষ্ক তা মানতে নারাজ। একবার প্রেমে ধোঁকা খেয়ে পুনরায় সে পথ মারাতে ভয় দেখায়। বারবার প্রশ্ন তোলে, আবারও যদি মনের বিনিময়ে মন না মিলে তবে কি করবে সে? এ ধাক্কা সামলানো যে বড্ড মুশকিল হয়ে যাবে স্বপ্নিলের জন্য। চোখ বন্ধ করে মন ও মস্তিষ্কের অদৃশ্য লড়াইয়ের সমাপ্তি ঘটায় স্বপ্নিল। তর্জনী ও বৃদ্ধাঙ্গুল কপালে রেখে কিছুক্ষণ ডোলে আবার চোখ মেলে। স্বাভাবিক চোখে তাকায় সামনে দাঁড়ানো লাজুক আবরণে মোড়া রাহিতার দিকে। যে পবিত্র মুখ দেখে স্বপ্নিলের নির্লজ্জ মনের আবারও চুমু খেতে মন চায়, কিন্তু মনের এসব লাগামহীন ভাবনা রাহিতাকে বুঝতে না দিয়ে গলা ঝেড়ে ওর মনোযোগ আকর্ষণ করে। সে বলে, অনেক রাত হয়ে গেছে, আমার অনেক খিদে পেয়েছে, চলো খাই। তোমার পাইনি? হ্যাঁ। মাথা নাড়িয়ে সায় দেয় রাহিতা। সত্যি খিদে পেয়েছে ওর। সেদিক চেয়ে স্বপ্নিল বলে, জানি করে এসে তোমায় রান্না করা কষ্ট দিতে চাইছিলাম না। বৃষ্টি বাদল না হলে খাবার অর্ডার দিতে পারতাম, কিন্তু এই বৃষ্টিতে ভিজে কেউ ডেলিভারি দিতে আসবে না। আরে কিসের কষ্ট, এটা কোনো ব্যাপারই না। আমি নিচে যাচ্ছি, দেখছি ফ্রিজে কিছু আছে কিনা। কি বলতে বলতেই রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে যেয়ে আটকে যায় রাহিতা। যদিও লাইট আছে, তবুও ফাঁকা বাড়িতে এভাবে একা একা নিচে যেতে ওর ভয় লাগছে। কিন্তু সেটা স্বপ্নিলকে কিভাবে বলবে? এমনি একটু আগে যা হলো তাতে এখনো লজ্জার রেশ কাটেনি ওর। না জানি স্বপ্নিল কি ভেবে বসে। রাহিতা যখন নিজ ভাবনায় বিভোর, তখন পেছন থেকে স্বপ্নিলের আওয়াজ কানে ভাসে। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন মাঝপথে? পেছন ফিরে স্বপ্নিলকে আসতে দেখে মনে মনে বেশ খুশি হয় রাহিতা। যে খুশির রেশ ওর চোখে মুখে স্পষ্ট ভাসে। সে মাথা নাড়িয়ে কিছু না বলে পুনরায় হাঁটা আরম্ভ করে। নিচে নেমে সোজা রান্নাঘরে চলে যায় দুজনে। ফ্রিজ ঘেটে দুজনে খাওয়ার মতো যখন কোনো তরকারি পেল না, তখন পিছন ফিরে স্বপ্নিলের উদ্দেশ্যে রাহিতা বলে, তরকারি তো নেই তেমন। রাহিমা খালা তো জানতেন না আমরা আসছি, আর উনি বাড়ি চলে যাবেন দেখে বোধহয় কিছু রাঁধেননি। এখন কি রান্না করব, কি খাবেন বলুন? ঝটপট হয়ে যাবে এমন কিছু বানাও তো। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে রাহি, একটা কিছু বানালেই হলো, পেট ভরার মতো। ঠিক আছে, খিচুড়ি খাবেন? ফ্রিজে বেগুন দেখলাম কয়েকটা, খিচুড়ি বেগুন ভাজিও ওর সাথে ডিম ভাজি করলে কেমন হয়? বেস্ট হয়। বৃষ্টির দিনে খিচুড়ির চেয়ে ভালো কিছু হতেই পারে না। চলো তাড়াতাড়ি শুরু করো, আমিও হেল্প করছি তোমায়। স্বপ্নিলের কথায় মাথা নাড়িয়ে কাজ শুরু করে রাহিতা। চাল বের করতে করতে হেসে জিজ্ঞেস করে, কি হেল্প করবেন? আমিই করছি, লাগবে না আপনার কিছু করা। কেন, নিজের বউয়ের হেল্প করতে সমস্যা কোথায়? এখানে লজ্জা তো কিচ্ছু নেই। আমার মা আমাকে এই শিক্ষা দিয়েছে। আমি বেগুন কাটতে পারবো মনে হয়, দেখি দাও তো এইদিকে। কথা বলতে বলতেই ফ্রিজ থেকে বেগুন বের করে ধুয়ে ফেলে স্বপ্নিল। রাহিতা খিচুড়ি চুলায় বসিয়ে এসে ওর সাথে বেগুন কাটতে আরম্ভ করে। দুজনে মিলে কথার ফাঁকে ফাঁকে বেশ খানিকটা কাজ এগিয়ে নেয়। কাটা শেষ, স্বপ্নিল সবেমাত্র হাত ধুয়েছে। এমন সময় ওর ফোন বেজে ওঠে।
হাত মুঠে সেদিক এগিয়ে যেতেই দেখে মা ফোন দিয়েছে। ফোন ধরতেই দিলারা বেগম বলেন, কি রে, বাসায় পৌঁছেছিস তোরা? একবার ফোন দিয়ে জানালিও না, আমার কি টেনশন হয় না? সরি মা, এদিকে বেশ বৃষ্টি হচ্ছে তো, আমরা বাসায় পৌঁছেছি ঘন্টাখানেক হবে। ফোন দিতে যেয়ে ভুলে গেছিলাম। আচ্ছা, রাহি কোথায়? ওকে ফোন দে তো। কি খাবি তোরা আজ? রহিমাকে বল বানিয়ে দেবে। রহিমা খালার ভাই অসুস্থ, তাই গ্রামে চলে গেছে মা। বাসায় এসে জানতে পারি দারোয়ানের থেকে চাবি রেখে গেছে। তুমি চিন্তা করো না, আমরা ম্যানেজ করে নিচ্ছি। রাহিতা রান্না করছে, স্পিকারে দিচ্ছি, দাঁড়াও। স্বপ্নিল ফোন স্পিকারে দিতেই রাহিতা কথা বলে। হলো মা, আপনার চিন্তা করার দরকার নেই। আমি চুলোয় খিচুড়ি বসিয়ে দিয়েছি, এখন বেগুন ভাজা করব, সাথে ডিম ভাজা। এটুকুই আজ ডিনারের জন্য বেশ হবে। বাহ, ভালো করেছিস তো। তা তুই একা একাই সব করেছিস নাকি? আমার বাদরটা কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নাকি তোর সাহায্যও করছে? রাহিতা, তোমার শাশুড়িকে বলে দাও আমি বসে বসে খাওয়ার মানুষ নই, কাজ করে তবেই খাই। মায়ের কথার বিপরীতে ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল স্বপ্নিল। ওর কথায় মুখ টিপে হাসলো রাহিতা। শাশুড়ির উদ্দেশ্যে বলল, উনি আমায় হেল্প করছেন মা, দুজন মিলেই করছি সবকিছু। আচ্ছা যাক, তাহলে তোরা রান্না বাড়া কর, কাল কথা হবে। রাখছি কেমন? আল্লাহ হাফিজ। কথা শেষ হতেই ফোন কেটে দিয়ে রাহিতার পাশে ক্যাবিনেটের সাথে হেলান দিয়ে স্বপ্নিল বলে, দেখেছো, বলেছিলাম না তোমার শাশুড়ি থাকলে এটাই জিজ্ঞেস করতো, এবং হয়েছেও তাই। আমার শাশুড়ি মা অনেক ভালো। মুচকি হেসে বলে রাহিতা। অতঃপর বেগুন মাখানো শেষ করে হাত ধুতে বেসিনে চলে যায় সে। হাত ধোয়ার মাঝে অনুভব করে নিজের ঠিক পেছনে কারো উপস্থিতি। ঘাড় ঘুরিয়ে স্বপ্নিলকে এভাবে পেছনে দাঁড়াতে দেখে চমকে ওঠে সে, কিন্তু স্বপ্নিল সেদিকে পাত্তা না দিয়ে নিঃশব্দে পেছন থেকে রাহিতার দু হাতের ওপর হাত রেখে ওর হাতে লেগে থাকা বাকি সাবানের ফেনাগুলো ধুয়ে দিতে দিতে বলে, আর শাশুড়ির ছেলে, তাকে কেমন লাগে তোমার? হঠাৎ স্বপ্নিলের এমন কাজে ও কথায় এতক্ষণ শান্ত হয়ে থাকা হৃদস্পন্দন আবারও বাড়তে থাকে রাহিতার। মনে মনে ভাবে মায়ের ছেলেকে তার কেমন লাগে, এটা ঠিক কিভাবে জানাবে তাকে যদি স্বপ্নিল কিছু মনে করে। স্বপ্নিল তখন যতই সহজ হোক, রাহিতার সাথে যতই হাসি খুশি হয়ে মেলামেশা করুক, দিন শেষে তাদের সম্পর্কে এই একটা জায়গা কেন যেন একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে। কবে ওরা পুরোপুরি স্বাভাবিক একটা দম্পতি হবে সেটা রাহিতার জানা নেই। প্রত্যাখ্যানের ভয়ে না, সে নিজে থেকে আগ বাড়িয়ে নিজের ভালোবাসার কথা বলতেও পারছে না। পাছে ভয় হয় যদি স্বপ্নিল আবারও মন ভেঙে দেয়। অ্যাটলিস্ট আজকের ঘটনার পর রাহিতা বুঝেছে স্বপ্নিল ওর প্রতি দুর্বল, কিন্তু সে এখনো বিষয়টা স্বীকার করতে প্রস্তুত নয়। তাই তো তখন এভাবে প্রসঙ্গ পাল্টে রাহিতাকে নিয়ে নিচে চলে এলো। স্বপ্নিল টের না পেলেও রাহিতা ঠিকই বুঝেছে, তাই সেও আর কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ চলে এলো। দ্বিধান্বিত রাহিতার চিন্তাধারায় ব্যাঘাত ঘটল যখন মুখের ওপর ভেজা কিছুর উপস্থিতি অনুভব হলো। চোখ পিটপিটিয়ে সামনে তাকাতেই দেখে ওর মুখে হাতের পানি ছিটিয়ে দিয়েছে স্বপ্নিল। চোখ মুখ কুঁচকে রাহিতা সেদিক তাকিয়ে স্বপ্নিল ভ্রু নাচায়, যা দেখে বিরক্তের সহিত তাকাতেই ওকে ছেড়ে সরে দাঁড়ায় স্বপ্নিল। রাহিতা দাঁতে দাঁত চেপে বলে, শাশুড়ির ছেলে একটা আস্ত ফাজিল। এখন সরুন এখান থেকে, ডিম বেগুন ভাজতে হবে, খিচুড়িও প্রায় হয়ে গেছে, সময় নষ্ট হচ্ছে। রাহিতার কথায় সাই দিয়ে স্বপ্নিল নিজেও সরে গেল। অতঃপর দুজন মিলে গল্পের সাথে সাথে আজকের জন্য রান্নার আয়োজন সম্পন্ন করলো। খেতে বসে স্বপ্নিলের মনে হলো রাহিতার রান্নার হাত বেশ ভালো। এত সাধারণ খাবার, তবুও যেন দুজনে মিলে তৈরিতে করা আজকের খাবারের অন্যরকম এক পরিতৃপ্তি আছে। ভোজন রসিক সে সানন্দে পেট ভরে খেলো। খাওয়া শেষ, সব গুছিয়ে রাহিতার হাত ধরে নিজেদের রুমের উদ্দেশ্যে চলল দুজনে। বিছানায় শুয়ে পাশে তাকিয়ে রাহিতার উদ্দেশ্যে স্বপ্নিল বলল, কাল সকাল 8টায় ডেকে দিও তো রাহি। খাওয়া দাওয়া সেরে 9টার মধ্যেই বেরিয়ে পড়বো অফিসের উদ্দেশ্যে। কাল সময় মতো অফিস পৌঁছানো খুব দরকার। আচ্ছা, আমি ডেকে দিব, এখন ঘুমিয়ে পড়ুন। তুমিও খাও।
অতঃপর চোখ বন্ধ করতেই সারাদিনের ক্লান্তিতে কিছুক্ষণে ঘুমে তলিয়ে গেল দুজনে। জার্নি শেষে ভরপেট, তাদের এখন একটা ভালো ঘুমের বড্ড প্রয়োজন। বৃষ্টি শেষে হালকা রোদের দেখা মিলেছে সকালে। জানালার পর্দা ভেদ করে সকালবেলা সেই আলো এসে উকিঝুঁকি দিল রাহিতার চোখে। পিটপিটিয়ে সদ্য ঘুম থেকে উঠে চোখ মেলে আস্তে ধীরে উঠে বসলো সে। পাশে তাকিয়ে ঘড়িতে দেখলো 7:05 বাজে। আস্তে ধীরে উঠে ফ্রেশ হতে চলে গেল সে। কাল জার্নি করার পর রাত হয়ে যাওয়ায় আর গোসল করেনি সে, তাই সকালে উঠেই ঝটপট গোসল করে নিল। এসব করে বের হতেই 7:45 বেজে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে যখন চুল ঝাড়ছে রাহিতা, ঠিক তখনই ওর মনে হলো ফোনের ভাইব্রেশন মৃদু শব্দ আসছে। তোয়ালে মেলে দিয়ে সন্দেহ মোতাবেক এগিয়ে গিয়ে নিজের ফোন চেক করলো সে। না, এখানে তো কোনো ফোন আসেনি। স্বপ্নিলের দিকের সাইড টেবিলে হেঁটে যেতেই আবারও ফোন বেজে ওঠায় এবার বিষয়টা স্পষ্ট হলো রাহিতার কাছে। স্বপ্নিলের ফোন সাইলেন্ট করা। এখান থেকেই আওয়াজ আসছে বারবার। হাত বাড়িয়ে রাহিতা দেখে তুষার নামের একজন 6টা মিসড কল। রাতে ঘুমের ডিস্টার্ব না হওয়ার জন্য ফোন সাইলেন্ট করে ঘুমিয়েছিল স্বপ্নিল, তাই রাহিতাকে ডেকে দিতে বলেছে সকাল সকাল। ঘড়িতে সময় দেখে এবার স্বপ্নিলকে ডাকে রাহিতা। বেশ কয়েকবার ডাকার পর যখন স্বপ্নিল ওঠে না, তখন রাহিতা বলে ওর ফোন এসেছে আর এটাতেই কাজ হয়। হুট করে চোখ মেলে তাকায় স্বপ্নিল। রাহিতার হাত থেকে ফোন নিয়ে কানে লাগাতেই কথা হয় ছেলেটার সাথে, যে পারতপক্ষে স্বপ্নিলের অফিসের ম্যানেজার। রাহিতা খেয়াল করে কথা বলার মাঝেই ক্ষণে ক্ষণে স্বপ্নিলের মুখ বেশি শক্ত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোনো কারণে ব্যাপক রাগান্বিত সে। কৌতূহলী রাহিতা কল কাটার পর কি হয়েছে জিজ্ঞেস করতেই যেন স্বপ্নিল রাগে ফেটে পড়ে। ফোনের রাগ ওর উপর ঝেড়ে বলে, 8:16 বাজে এখন। তোমায় বলেছিলাম না 8টায় আমাকে ডেকে দিতে? এখন রেডি হব কখন, খাবো কখন, আর যাবো কখন? একটা দিন ডেকে দিতে বলেছি, তাও করতে পারলে না তুমি। অনেকদিন পর স্বপ্নিলের এমন ধমকে অবাকের চূড়ান্তে পৌঁছে যায় রাহিতা। কষ্টে ওর চোখে পানি চলে আসে। সে তো ঠিক সময়ে ডেকেছিল স্বপ্নিলকে। সে নিজেই তো ফোনে কথা বলে এতগুলো সময় নষ্ট করলো। এটা কি রাগের মাথায় খেয়াল করেনি সে? রাহিতা নিজের পক্ষে কথা বলতে ধরে, চোখের পানি বের হতে দেয় না। চোখ মুখ শক্ত করে মুখ ফুটে বলে, একদম আমার উপর দোষ দেবেন না বলে দিচ্ছি। আমি ঠিক 8টাতেই আপনাকে ডেকেছি। আপনি ফোনে এতক্ষণ সময় নষ্ট করলেন, আবার এখন শুধু শুধু আমার উপর রাগ ঝাড়ছেন। রাহিতার পাল্টা জবাব দেওয়ায় যেন রাগ আরেকটু বেড়ে গেল স্বপ্নিলের। তবে এবার আর জবাব না দিয়ে রাগে গজগজ করতে করতে দ্রুত পায়ে উঠে যায় সে। রাগের মাত্রা বোঝাতে ঠাস করে বাথরুমের দরজা লাগিয়ে বুঝিয়ে দেয় সে ক্ষেপে আছে। ফ্রেশ হয়ে বেরোতেই ওর কাপড় চোপড় বিছানার ওপর রেডি করে রাখা দেখেও কিছু বলে না স্বপ্নিল। তাড়াতাড়ি রেডি হয়ে বিনা নাস্তা করেই চলে গেল অফিসের উদ্দেশ্যে। যাওয়ার আগে রাহিতার সাথে আর একটা কথাও বলল না সে। ব্যস্ত হাতে কাকে যেন ফোন করে কথা বলতে বলতে বেরিয়ে গেল বাসা হতে। হঠাৎ স্বপ্নিলের এমন বদলে যাওয়া আচরণে অভিমান জন্মে রাহিতার ছোট্ট মনে। কই, সে তো কিছু করেনি, তবে কেন স্বপ্নিল ওর উপর এভাবে রাগ ঝাড়লো? ওর কি খারাপ লাগে না? আর তার চেয়েও বড় কথা, কিসেরই বা এত রাগ, এত ক্ষোভ জন্মালো স্বপ্নিলের মনে, যার কারণে সে এভাবে এত তাড়াহুড়ো করে ঢাকায় আসলো? হয়েছেটা কি ওর অফিসে? বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে স্বপ্নিলের চলন্ত গাড়ির দিক তাকিয়ে ভাবতে থাকলো রাহিতা। সকাল 10টা, বারান্দায় চুপচাপ বসে আছে রাহিতা। স্বপ্নিলের ওপর রাগে কিছু খায়নি সে সকালে। মনের মাঝে মুঠো ভরা অভিমান ও রাগ নিয়ে ফুঁসছে শুধু। কিছুক্ষণ আগে দিলারা বেগমের সাথে কথা হয়েছে তার। ওনারা আগামী পরশু আসবেন ঢাকায়, অর্থাৎ আরো 2 দিন স্বপ্নিলের সাথে একা থাকতে হবে বাসায়। এটা ভেবেই রাহিতার বিরক্ত লাগছে এখন। যে আগ্রহ নিয়ে ও ঢাকায় এসেছিল স্বপ্নিলের সাথে, আজ সকালে করা আচরণে যেন সব মূর্ছা গেল। রাহিতা যতক্ষণ রাগে বিভোর, ততক্ষণে ঘড়িতে 10:30 পেরিয়েছে। টুংটাং করে বেজে ওঠা মুঠোফোনের ধ্বনি ভেসে আসছে রুম থেকে। রুমে যে ফোন নিতেই দেখে স্বপ্নিলের নাম জলজল করছে স্ক্রিনে। যে নাম দেখে অভিমানের পাল্লা তরতর করে বেড়ে ওঠে।
মাথা চাড়া দেয় রাগ। তাই কতক্ষণ বেজে ওঠে ক্লান্ত হয়ে একা একাই বন্ধ হয়ে যায় ফোন। কল কেটে যাওয়ার পর আরো 3বারের মতন ফোন দেয় স্বপ্নীল। রাহিতা তবুও ধরে না। মনে মনে স্বপ্নীলকে জ্বালিয়ে বেশ শান্তি পায় সে। নির্ঘাত অনেক বিরক্ত হয়েছে লোকটা। ঠিক হয়েছে, মনে মনে ক্রূর হাসে রাহিতা। মিনিট 5 অতিক্রম হয়, কলিং বেল বেজে ওঠে। রাহিতা চমকায়। এ সময় আবার কে আসলো? স্বপ্নীল না অফিসে? ও আবার চলে আসেনি তো? কিন্তু অফিসে তো অনেক জরুরি কাজের কথা বলল স্বপ্নীল। এত তাড়াতাড়ি আসার কথা না। তবে কে? ভাবতে ভাবতে মেন দরজার ফুটো দিয়ে দেখার চেষ্টা করে বাহিরে কে। দারোয়ানকে দেখে আরেকটু অবাক হয়। দরজা খুলে দিতেই রাহিতাকে দেখে সালাম দেয় দারোয়ান। নম্র হেসে একটা বক্স হাতে দিয়ে বলে,